দেবগুরু বৃহস্পতি ফেব্রুয়ারি মাসের 4 তারিখে মার্গী হচ্ছে। তো আজকে বিশেষ আলোচনা করব মার্গী গুরুর কি প্রভাব পড়বে মকর রাশির উপর। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি বা করতে ভুলে গেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি পছন্দ ভালো লাগে আজকের অনুষ্ঠান, তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমি কোনোভাবেই দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরেই কিন্তু আলোচনা করা হচ্ছে, কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর চন্দ্ররাশি অনুসারে এর ফলাফলটা দেখবেন। দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে এবং পঞ্চম ঘরে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে কিন্তু অতি বিশিষ্ট কারক হয়। পঞ্চম ঘর হচ্ছে শিক্ষা দীক্ষার ঘর, প্রেম ভালোবাসার ঘর, সন্তানের ঘর, পূর্বে করে থাকা কর্মের পুণ্যের ফলের ঘর। এই পঞ্চম ঘর, এই ঘর থেকে প্রতিভা জিনিসটাকে দেখা হয়। মা লক্ষ্মীর ঘর, শেয়ার মার্কেটের ঘর। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, প্রেম ভালোবাসা, মায়া মমতা, পরোপকারিতা, ঈশ্বরীয় শক্তি, ধর্মের কারক, আদর্শবাদী নীতি, দার্শনিক চিন্তাধারা সব কিন্তু দেবগুরু বৃহস্পতির মাধ্যমেই দেখা হয়। এবার দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাওয়া মানে এর রেজাল্টগুলোতে যথেষ্ট আরও ভালো হতে থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি পড়ছে এই মকর রাশির উপর। এবং এই মুহূর্তে রাশির অধিপতি শনিদেবও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে। তার সাথে যে মঙ্গল ষষ্ঠ ঘর মিথুন রাশিতে যে অবস্থান করছে, এই মঙ্গলও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে বক্রী অবস্থায় রয়েছে এবং এই ফেব্রুয়ারি মাসের 23 তারিখে আবার বক্রী অবস্থা থেকে মার্গী হয়ে যাবে। অর্থাৎ ষষ্ঠ ঘরে মঙ্গল অবস্থান করে তার দৃষ্টি, উচ্চ দৃষ্টি রাশির উপর পড়ছে। তার সাথে গ্রহদের যা অবস্থান বর্তমানে মকর রাশির ক্ষেত্রে সব থেকে ভালো অবস্থান, কোনো দিক থেকে খারাপ মনে হচ্ছে না। তবে একটু খারাপ থাকছে, যেটা হচ্ছে শনির সাথে সূর্যের জুতিরা যখন তৈরি হবে সেই সময়কালে একটু কিছুটা ক্ষেত্রেও সাবধানে থাকতে হবে। তবে কোন কোন দিকে সাবধানে থাকতে হবে সে সময় বিশেষ আলোচনা করবে, এখনও সে সময়টা উঠে আসেনি। তবে দেবগুরু বৃহস্পতির যে এই যে মার্গী অবস্থা, যে রেজাল্টটা দিবে, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে এমন রেজাল্ট দিবে এই দেবগুরু বৃহস্পতির, মানে দেবগুরু বৃহস্পতির অশেষ কৃপা লাভ করতে যাচ্ছে এই মকর রাশি। এই সময়কালে খুব ভালো অবস্থান হতে যাচ্ছে এই মার্গী অবস্থা মকর রাশির জন্য। দুই গুরুর আশীর্বাদ পেতে যাচ্ছে, দুই গুরুর আশীর্বাদ পাচ্ছে। শুক্র উচ্চ অবস্থায় রয়েছে, তার দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে এবং দেবগুরু বৃহস্পতি শুক্রের রাশি বিষ রাশিতেই কিন্তু অবস্থান করছে এবং ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতিরও শুভ দৃষ্টি পড়ছে। তার সাথে আবার লাভের ঘরে দৃষ্টি পড়ছে এবং রাশির উপর দৃষ্টি পড়ছে। আবার লাভের ঘরে শনিরও কিন্তু দৃষ্টি পড়ছে, আর সেই শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছে। আবার রাহুরও দৃষ্টি পড়ছে, রাহু আবার শনির নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ একটা ভালো সময়, বহুদিন পর মানে মকর রাশি এরকম একটা সময় পেতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি আর শুক্র সব থেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে। দুই গুরুর আশীর্বাদ সম্পূর্ণভাবে লাভ করবে এবার এই মকর রাশি। আর যেই সমস্ত নক্ষত্রগুলোতে অবস্থান করবে, প্রত্যেকটা নক্ষত্রই ভালো এই মকর রাশির ক্ষেত্রে। এই সময়কালে মনের মনস্কামনা পূর্ণ হবে একমাত্র এই দুই গুরুর আশীর্বাদে। গুরু অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। গুরু সান্নিধ্যে যাওয়া মানে নিজেকে আলোর কাছে নিয়ে যাওয়া। যার জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে মকর রাশির প্রত্যেকটি ভিডিওতে বলি যে যারা এখনও পর্যন্ত গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, কারণ শনিকে গুরু আবদ্ধ করে রাখে। ধনুরাশির পর কী হয়? ধনুরাশির পর মকর রাশি, মকর রাশির পর কুম্ভ রাশি, আর কুম্ভ রাশির পর হয় মীন রাশি। শনি হচ্ছে কি? ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। গুরু হচ্ছে কি? ধর্মের জ্ঞান। শনি কি বলছে? কর্ম করতে হবে, সঠিক কর্ম করতে হবে, কোনো বেআইনি পথ নিয়ে কোনো কাজ করা যাবে না। অর্থাৎ ন্যায়ের পথেই করতে হবে বা চলতে হবে, অর্থাৎ ধর্মের পথে চলতে হবে, অধর্মের পথে কোনো কাজ করা যাবে না। আর এই যে ধর্মের এই জ্ঞানটা কোথা থেকে আসবে? এই জ্ঞানটা তো গুরুর মাধ্যমেই আসবে। যার জন্য প্রত্যেকটি ভিডিওতে মকর রাশির ক্ষেত্রে আমি একই কথা বলি, যারা গুরুর দীক্ষা নেননি তাদেরকে গুরুর দীক্ষা অবশ্যই তাদের জীবনে প্রয়োজন রয়েছে। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে মার্গী হচ্ছে, চন্দ্রেরই নক্ষত্রে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আবার রাশির অধিপতি শনি দেবগুরুর নক্ষত্রে অবস্থান করছে। একটা রাশি তৈরি হয় কিন্তু চন্দ্রের অবস্থানে, তো চন্দ্র রাশিটা তৈরি করছে।
তাহলে সাড়ে সাতির যে ব্যাড ইফেক্ট, সেই ইফেক্টটাতে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে শনির নক্ষত্র পরিবর্তনে 90% শেষ। কারণ দেবগুরুর নক্ষত্রে অবস্থান করে নিল শনি, এবার দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে গেল রোহিণী নক্ষত্রে, চন্দ্রেরই নক্ষত্র, তাহলে আরও 5% শেষ হয়ে গেল, অর্থাৎ 95% সাড়ে সাতির ইফেক্ট শেষ। শুধু রইল শুধু এখন 5%, সেটা আবার শনি রাশি পরিবর্তন করলে তার ব্যাড ইফেক্টটা 30 বছরের জন্য মানে অবসান হলো এই মকর রাশির জীবনে। কারণ এখানটাতে চন্দ্রমা বলি হয়ে গেল, গুরু চন্দ্রের নক্ষত্রে অবস্থান করা মানে তো গজকেশরী যোগের একটা ভালো প্রভাব তৈরি গেল, আর সেই প্রভাবটা রাশির উপর পড়ছে, অর্থাৎ রাশির যে দুষ্প্রভাবটা ছিল সেই প্রভাবটা কেটে গেল এই মার্গী অবস্থায় রোহিণী নক্ষত্রে অবস্থানের জন্য মকর রাশির ক্ষেত্রে, যার জন্য যথেষ্ট ভালো ফল এই সময়কালে মকর রাশি পেতে যাচ্ছে। এই রোহিণী নক্ষত্রেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, পবিত্র নক্ষত্র। এর আকর্ষণ ক্ষমতা প্রবল, পরিচালনা করার ক্ষমতা প্রবল, আকর্ষণের কেন্দ্রবিন্দু, যে কোনো ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, সেই রকম পরিচালনা করার ক্ষমতা রাখে এই নক্ষত্র। আর গুরু মার্গী হচ্ছে এই রোহিণী নক্ষত্রে। এই নক্ষত্র হচ্ছে ক্ষমাধাত্রী, ক্ষমার চোখে দেখে, কেউ যদি মানে অন্যায় করে থাকে তাকেও কিন্তু ক্ষমার চোখে দেখে। রোহিণী নক্ষত্র খুব ভালো নক্ষত্র। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, যিনি সর্বে সর্বা, শিহরি বিষ্ণু, এই নক্ষত্রেই জন্ম নিয়েছিল। আর এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, তার দৃষ্টি রাশির উপর পড়বে, একটা ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে এই সময় মকর রাশির। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। এই সময়কালে নিজেকে প্রতিষ্ঠিত করার যথেষ্ট ভালো সময় যথেষ্ট পক্ষে থাকবে এই সময় মকর রাশির ক্ষেত্রে। যে কোনো কাজে উন্নতির চরম শিখরে পৌঁছাবে, কর্মক্ষেত্রে যেরকম প্রতিভা এগিয়ে থাকবে সেরকম আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এবং নিজের জ্ঞানের দ্বারা সমস্যার সমাধান করতে পারবে। এই সময়কালে মকর রাশির আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে এবং থেমে থাকা বহু কাজ সম্ভব হবে। একটা দার্শনিক চিন্তা, একটা আদর্শবাদী নীতি যথেষ্ট কাজ করবে কর্মক্ষেত্রে এই মকর রাশির। এই সময়কালে প্রতিটা ক্ষেত্রে এগিয়ে থাকবে। এমন কিছু কিছু অসম্ভব জিনিস যেটা সম্ভব হবে মানে মকর রাশি, সেটা কল্পনার বাইরে হয়ে যাবে, যে জিনিসগুলোতে কেউ সাকসেস পাবে না, এই রকম জিনিস মানে সাকসেসের সফলতার দুয়ার এই সময় খুলে যাবে একদম মকর রাশির জন্য। পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর। মকর রাশির বহু পিতামাতা রয়েছে যারা সন্তানের সুখ থেকেই বঞ্চিত, তাদের কিন্তু সন্তান সুখ লাভ করার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে ট্রিটমেন্টের মাধ্যমেই হবে। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্বাদশপতি, পঞ্চম ঘরে অবস্থান করছে, অর্থাৎ ট্রিটমেন্ট বিদেশে যেই করতে হবে, অর্থাৎ যে জায়গায় জন্ম সেই জন্মস্থান ছেড়েই ট্রিটমেন্ট করতে হবে, তাহলে সাকসেস পাওয়া যাবে, সন্তানের মুখ দেখতে পাবে। মানে এই রকম যোগ তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই মার্গী। কারণ রাশির অধিপতি সেও তো দেবগুরুর নক্ষত্রে চলে আসলো, দেবগুরু মার্গী হয়ে গেল। আবার মঙ্গল যে অসুবিধা করছিল সেও তো এই ফেব্রুয়ারি মাসে মার্গী আছে এবং দেবগুরুর নক্ষত্রে অবস্থান করছে। এই ফেব্রুয়ারি মাসের 4 তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার দরুন সন্তানের দিক থেকে কোনো না কোনো ভালো সংবাদ এই সময় পিতামাতারা পাবে। সন্তান যে কর্মই করুক সে কর্মে যথেষ্ট প্রগতি থাকবে। সন্তানের শিক্ষার ব্যাপারে, তার ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো রকম চিন্তা ভাবনা থাকে সেই চিন্তা দূর হবে। শিক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো হতে যাচ্ছে মকর রাশির। এই সময়কালে বহু দিক থেকে শিক্ষার্থীরা এগিয়ে যাবে। দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি পড়ছে রাশির উপর। এই সময়কালে বহু ছাত্রছাত্রীদের যাদের বহুদিনের স্বপ্ন রাজ্যের বাইরে বা দেশের বাইরে ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা শিক্ষার ব্যাপারে আবার জড়িত রয়েছেন, যে কোনো শিক্ষা, ট্রেনার হিসাবে কাজ করছেন, সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, কোচিং সেন্টার চালাচ্ছেন, তাদের জন্য খুব সুন্দর জায়গা তৈরি হচ্ছে। মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা সোশ্যাল মিডিয়াতে জড়িত রয়েছেন, সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন, যথেষ্ট ভালো সময়। দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, যার জন্য এই সময় সোনার ব্যবসা বা সোনার কাজ, তামা, কাঁসা, পিতল, ব্রোঞ্জ ইত্যাদির কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। একাধিক লাভের রাস্তা তৈরি হবে এবং যে শত্রুগুলো দিনের পর দিন মকর রাশিকে নাজেহাল করছিল সেই শত্রুগুলো এই সময়ে এমন বিপাকে পড়বে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে মঙ্গলের ষষ্ঠ ঘরে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান। এবার দেবগুরু বৃহস্পতি মার্গী আছে, শত্রু মানে নাকানি চোবানি খাবে এই সময়। মানে যেটা তো খাচ্ছিল ওর থেকে আরও পরিবেশ খুব জঘন্য হয়ে যাবে, এরকম হবে। মানে নিজের ভুল নিজেই পস্তাবে যে আমি অন্যায় করেছি। যারা ইন্টারন্যাশনাল কাজে যুক্ত রয়েছেন, যারা কর্মের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশেই রয়ে গেছেন, তাদের জন্যও ভালো হতে যাচ্ছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন
তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা সরকারি প্রজেক্টের আশায় রয়েছেন বা বড় বড় কোম্পানিতে কাজ করছেন, কোনো বড় বড় কোম্পানির প্রজেক্টের কাছে যুক্ত রয়েছেন, তাদের কাজ দুর্দান্ত চলবে এ সময়। কথাবাচক হিসাবে যারা রয়েছেন, ওকালতির কাজ, চার্টার অ্যাকাউন্টের কাজ, অ্যাডভাইজারের কাজ, মোটিভেশন স্পিকার হিসাবে কাজ করছেন, কিংবা ঈশ্বরের গুণগান করে বেড়াচ্ছেন, ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এ সময় বহু মকর রাশির জাতক জাতিকাদের তীর্থস্থান ভ্রমণ হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন, যারা ট্রাভেলার এজেন্ট, তাদের জন্য কাজকর্ম যথেষ্ট ভালো। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থা মকর রাশির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এত সুন্দর অবস্থান দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এই সময় মকর রাশি পাবে এবং এই সময়কালে বহু দূর পর্যন্ত এগিয়ে যাবে মকর রাশি। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, গণ্যমান্য ব্যক্তিদের সাথে উঠা বসা বাড়বে, কর্মক্ষেত্রে এমন কিছু কিছু অফার যেটা কল্পনার বাইরে হবে, যেটা বহুদিন ধরে অপেক্ষা করেছিল যে সেই রকম সুযোগ আসতে যাচ্ছে মকর রাশির জীবনে, যেটা বিগত দিনে শেষ হয়ে গেছিলো। কোনো এমন যোগাযোগ যে রাগারাগি, মনোমালিন্য, কারণ সাড়ে সাতির ব্যাড ইফেক্টে যে এমন মনোমালিন্য হয়েছে যে ওই মহাজনের সাথে মুখ দেখা দেখিই নাই, কথা বলা বলি নাই, পাশ দিয়ে গেলেও কথা বলা বলি নাই, বা কোনো যোগাযোগ নাই, কোনো ফোনের মাধ্যমে যোগাযোগ নাই। তো সেই সমস্ত জায়গাতেও কিন্তু যোগাযোগ হবে এই সময়। এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে যোগাযোগের ঘরের অধিপতি এবং বিদেশের ঘরের অধিপতিও পঞ্চম ঘরে অবস্থান করছে। তো তার দৃষ্টি পড়ছে, মার্গী গুরুর দৃষ্টি রাশির উপর পড়ছে এবং রাশির অধিপতি শনি ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছে। সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ। আর পূর্বা ভাদ্রপদ নিয়ে তো আমি অনেক কথা বলছি। তো এই রকম অসম্ভব যোগাযোগ কিন্তু জীবনে আসতে যাচ্ছে, এটা ঠিক। এই মকর রাশির মানে কল্পনার বাইরে হবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, কর্মক্ষেত্রে বিশেষ প্রভাবিত হবে। যারা সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, প্রতিভার জন্য পরিচিত হবে। ওদিকে শুক্র আর রাহুর জুটি রয়েছে ওই যোগাযোগের ঘরে। এই সময়কালে ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। ছোট ভাই বোনদের সাথে গণ্ডগোল, অশান্তি, বিবাদ যে মনোমালিন্য ছিল, সেইগুলোও কিন্তু এই সময় অবসান হবে। একটা ভ্রাতৃত্ব বোধ জেগে আসবে, ভাই ভাইয়ের পাশে দাঁড়াবে, একটা রক্তের সম্পর্ক, সেই সম্পর্ক জিনিস উঠে আসবে। মোট কথা মকর রাশির যথেষ্ট ভালো সময়। এই দেবগুরু বৃহস্পতির মার্গী অবস্থা, অনেক দিক থেকে আয় উন্নতির বহু রকম স্রোত তৈরি হবে। তা আমি তো আলোচনা করছি গুরুকে নিয়ে, দেখা হলো এই গুরুই আবার মকর রাশির বহু জাতক জাতিকাদের মধ্যে খারাপ অবস্থায় রয়েছে। তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব, আমার কাছে আসতে হবে না দাদা, আপনারা আপনাদের আশেপাশে কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নেন, যে আপনাকে সঠিক উপাচারটা দিতে পারবে, যে উপাচারটা করো রেগুলার, তাহলে যথেষ্ট উন্নতির দিকে যাবে। এমন কিছু কিছু শক্তিশালী উপাচার আছে যেগুলো কন্টিনিউ করতে থাকলে সময় যথেষ্ট ঘুরবে, আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, এগুলো রয়েছে। তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব, অন্তত নিজের কুষ্টিটা কষ্টমষ্ট হলেও কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নেবেন। কষ্ট হবে জানি, কারণ অনেক মকর রাশির ভাই বোনরা আছে যারা আর্থিক অসুবিধার মধ্যে পড়েছে। তো যাই হোক, সবাই তো কর্ম করেই খাচ্ছে। এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন। এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন। তারপরে সূর্যদেব যে অষ্টমপতি আমি বলি, অষ্টমপতি সূর্যকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। এই অষ্টমপতি সূর্য, এরপরে শনির সাথে জুতি তৈরি হবে। তো যাই হোক, সে সময় আলোচনা করব। তো অষ্টমপতি সূর্যকে অবশ্যই প্রত্যেক দিন অর্ঘ্য দিতে হবে। তারপরে যারা গুরুর দীক্ষা নেননি, যারা এখনও পর্যন্ত গুরুর দীক্ষা নেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব, গুরুর কৃপা ছাড়া মকর রাশি চলা মুশকিল। গুরুর যেন দীক্ষা নেয়, কারণ গুরুই একমাত্র অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। গুরুর দীক্ষা জীবনে খুবই প্রয়োজন এই মকর রাশির। যে কোনো মকর রাশির জাতক জাতিকা বলছি, যারা গুরুর দীক্ষা নেননি তারা জীবনে অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। আর যারা গুরুর দীক্ষা নিয়েছেন, অন্তত গুরুর সেই জিনিসটা করবেন, যে সময় নাই গেলেন, মাঝে মধ্যে গেলেন, গুরুর জন্য 5 রকম ফল নিয়ে গেলেন, কিছু দক্ষিণা নিয়ে গেলেন, দিলেন গুরুর কাজে। কত টাকা তো কত দিকে নষ্ট হয়ে যায়। তো গুরুর কাজে দিয়ে দেখেন না, এই গুরুই কিন্তু পার করাবে, অনেক অসম্ভব জিনিস সম্ভব করাবে। কারণ গুরুর অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। যেটা যারা জ্যোতিষীয় ব্যাপারে ইন্টারেস্ট রাখেন বা জ্যোতিষী জিনিসটাকে বেশি বুঝেন, তারা অবশ্যই বুঝতে পারছেন আমার কথাগুলো আমি কি বলতে যাচ্ছি। অবশ্যই গুরুর সান্নিধ্যে যেতে হবে, গুরু ছাড়া কোনো গতি নাই। গুরুই একমাত্র পথ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে।
তো যারা নেননি তারা অবশ্যই নেবেন, যারা নিয়েছেন তারা অবশ্যই গুরুর সান্নিধ্যে থাকবেন, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ এগুলো তো অবশ্যই পাঠ করবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি পরামর্শ ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি নিজের ভেবে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক জ্যোতিষীয় তথ্য আপনারা পাবেন মকর রাশির সম্বন্ধে এই চ্যানেলে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আপনার এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে, এটাই আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।